প্রবলেম হবে না। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো নতুন ব্যাচে ঢোকাই ভালো। একটা রানিং ব্যাচ যেখানে আর 10-11টা ক্লাস হয়ে যাচ্ছে সেখানে ঢোকাটা উচিত না। আচ্ছা ভাই, ঠিক আছে। এমনিতে মোটামুটি বেসিক জানতো, চাচ্ছিলাম আর কি আমাদের সাথে করতো আর কি। আপনার যেহেতু ফ্রেন্ড, আপনি তো চাইলে অনেকটা হেল্প করতে পারেন, হেল্প করে আমাদের বিয়ে করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনি আমার সাথে পরে কথা বলেন শামিম ভাই, রাতে কথা বলেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিই, দেন আমার স্ক্রিনটা শেয়ার দিব আবার। হ্যাঁ, জাস্ট মিনিট। ইমেজ ডাউনলোড করার প্রয়োজন নেই, ইমেজটা আছে এটার উপরে হয়তো কাজ করবে। জাস্ট চেক করে নিই। হ্যাঁ, করা যাবে হয়তো বা, দেখা যাক। আচ্ছা, কালার চেঞ্জিং এর ক্ষেত্রে আমরা সলিড কালার নিয়ে সেই সলিড কালার চেঞ্জিং এর বেশ কিছু অপশন আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে সেই সলিড কালারেরই কিছু অন্যরকম ব্যবহার দেখব। ফর এক্সাম্পল, আমরা লিপস কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, তো যদি খেয়াল করে দেখেন লিপসের উপরের অংশের কালার এবং নিচের অংশের কালারটা কিন্তু সেম নয়। আর এই কারণে আমাদের কাজটা এক ধাপে না করে দুই ধাপে, অর্থাৎ নিচের অংশের কালারটা চেঞ্জ একবার, ওপরের অংশের কালারটা চেঞ্জ আরেকবার করাটা বেটার হবে। কেন সেম কালার যদি আমরা দুটো জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে আমরা কালার অ্যাপ্লাই করার পর দুটো জায়গায় কালারটাও ভিন্ন দেখা যাবে। তো আমরা একটু সলিড কালার লেয়ার নিই, রেড। কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। এখন আমরা মাস্কের উপর ব্রাশ টুল দিয়ে পেইন্ট করব। আমি কাউকে একটা প্রশ্ন করব, রেডি থাকেন অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, আমি ব্রাশ করছি তাই না, বাট কোনো পেইন্ট আসছে না। প্রশ্নটা হচ্ছে কেন আসছে না? উত্তরটা শামীম ভাই বলেন। শামীম ভাই, আমরা মাস্ক নিয়েছি, ব্রাশ টুল নিয়েছি, অপাসিটি 100% আছে, তার সত্ত্বেও ব্রাশ করছি যখন, তখন কোনো কালার আসছে না কেন? খুব বেসিক আইডিয়া এটা। আমরা মাস্কিং লেয়ারের উপরে চাপ দিয়ে রাখছি। হ্যাঁ, মাস্কিং লেয়ারের উপরেই তো থাকবে, মাস্কিং লেয়ারের উপরে না থাকলে কি আসবে নাকি কালার? যদি আমরা এই কালারের উপর রাখতাম তাহলে তো কোনো কিছুই করতে পারবো না, ব্রাশ টুল ব্যবহারই করা যাবে না, মাস্কিং লেয়ারই তো থাকবে। অপাসিটিটা কমানো আছে। অপাসিটি 100%, দেখেন অপাসিটি 100%, তার সত্ত্বেও পেইন্ট হচ্ছে না কেন? ব্রাশের ইয়াটা কমানো আছে। কালারটা সাদা হোয়াইট করতে হবে। ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করতে হবে, তাহলে পেইন্ট হবে, নয়তো পেইন্ট হবে না। জি, শামিম ভাই, এত সাধারণ একটা জিনিস আপনার পারা উচিত ছিল, একটু ছোট ছোট জিনিসের প্রতিও খেয়াল রাখবেন। ছোট বাচ্চাদের যখন কোনো কালার পেইন্ট বা রং করতে যায় তখন তাদেরকে সবাইকে বলা হয় যে পেইন্ট করার সময় এডস গুলাকে আগে পেইন্ট করতে, দেন ভেতরের অংশ পরে পেইন্ট করতে, কারণ এডস গুলা যাতে স্মুথ থাকে। আচ্ছা, আমি আরো একটু জুম করে নিই, সেটি আরেকটু উইন্ডোতে ওপেন করে নিই, আমাদের কাজটা করতে সুবিধা হবে।
আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করব। আপনাদের কি মনে হয় কোনটা ইউজ করা বেটার? এজ গুলাকে ব্রাশ করার জন্য ছোট সাইজের ব্রাশ ব্যবহার করা, নাকি বড় ব্রাশ রেখেই হার্ডনেসটাকে বাড়িয়ে দেওয়া, কোনটা? ছোট ব্রাশ ইউজ করা বেটার মনে হয়েছে। ছোট ব্রাশ ব্যবহার করা বেটার, কারণ ছোট ব্রাশ ব্যবহার করলে আপনাদের এজটা একটু খেয়াল করে দেখেন। আমরা কিন্তু এই জায়গাটা ব্রাশটা একবারে করিনি, অনেকবারে ব্রাশ করেছি, বাট সম্পূর্ণ কালার দেখে কিন্তু মনে হচ্ছে জাস্ট একটা কালার, বাট এই জায়গাটা জাস্ট একবার ব্রাশ করেছি। দেখেন এই এই কালারের সাথে এই কালারের একটা ডিফারেন্স এখানটায় দেখা যাচ্ছে, এবং এরগুলো কিন্তু মোটেও ভালো হবে না। সো অবশ্যই সফট ব্রাশ নিয়ে প্রয়োজনে আপনার সাইজ লো করে নেন এরগুলোকে ব্রাশ করার জন্য, দেন তারপর পেইন্ট করেন। যদি এখন মনে হয় যে আমাদের কোনো অংশে কালার বাড়তি পড়ে গিয়েছে, সেটাকে রিমুভ করার প্রয়োজন, আমরা সিম্পলি জাস্ট ব্ল্যাক কালারটাকে ওপরে নিব, নিয়ে সেই বাড়তি অংশটাকে কেটে দিব, যাতে দেখতে মোটেও বাজে না লাগে। এমনটা হতেই পারে আপনি যখন কালার পেইন্ট করবেন, তখন কালার পেইন্ট করার সময় বাইরে চলে আসতেই পারে। সিম্পলি ব্রাশটাকে জাস্ট ব্ল্যাক করে দিয়ে সেটা মুছে ফেলা যাবে। এখন এই সলিড কালার লেয়ারটা নিলাম, এই সলিড কালার লেয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম কালার মুড থেকে, ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই করে দিলাম। আর মাল্টিপ্লাই করে দেওয়ার পরও কালারটাকে যে দেখতে খুব সুন্দর লাগছে এমনটা কিন্তু নয়। ওকে, সো সিম্পলি আমরা আরো কিছু সেটিংস আছে এর মধ্যে ব্লেন্ডিং অপশন থেকে ব্যবহার করব। একটু খেয়াল করে দেখেন,
আমরা যে কালারের উপর কাজ করছি, এখন যদি এই অংশটা হ্রাস বৃদ্ধি করে সেটা দিস লেয়ারের উপর কাজ করছে। আচ্ছা, আমরা উইন্ডো একটা করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এটা যে লেয়ারের উপর আমরা আসি, অর্থাৎ যে সলিড কালার লেয়ারটা নিয়েছি সেই সলিড কালার, বাট আমাদের প্রয়োজন হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে যে লিপস কালারটা ছিল, আমরা একটু ব্যাক করে দিয়ে দেখে আসি, লিপসের যে কালারটা ছিল সেই কালারটা এই সাদা অংশ যে হাইলাইট অংশটা আছে সেটা যেন এর উপরে ফুটে ওঠে। তো আমরা দেখেন, খেয়াল করেন, আন্ডারলেইং লেয়ার এই অংশটার উপর কাজ করব। ওকে, প্রয়োজনের উপর ভিত্তি করে এটা কম বেশি করা যেতে পারে। জাস্ট যে লেয়ারটা পেলাম সেটা শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, জাস্ট একটা কালার। এখন এই কালারটার উপর অপর আরো একটা কালার ওভারলে করে দিই, দিলে পরে এই বিষয়টা দেখতে আরো কিছুটা রিয়েলিস্টিক মনে হবে। আর কালারের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এইখানে এই সাইডটা কিছু একটা কালার মিস গেছে, মানে যে কালারটা করেছিলাম ব্রাশ করার সময় জুম অনেক বেশি করা ছিল, খেয়াল করা হয়নি। তো আমি আপাতত এখন আর ব্রাশ করতে যাচ্ছি না, কিন্তু এই অংশটাকে আমরা কপি করে নিলাম কন্ট্রোল জে দিয়ে। এই কালারটা একটু লাইট কালার ব্যবহার করা যেতে পারে। এখানে আরো একটা জিনিস বলি, যে আমি এখানে যে সেটিংসটা চেঞ্জ করলাম, যদিও বলা হয়েছিল যে আন্ডারলাইং লেয়ারের উপর আমরা কাজ করছি, বাট উল্লেখ্য আমরা নিচের লেয়ারটার উপর কাজ করছি এটা বলা হলেও নিচের লেয়ারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। নিচের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা কিন্তু যেমন ছিল তাই থাকবে। কাজটা যে লেয়ারের ওপর করছি সেই লেয়ারের ওপরই হবে, বাট দেখে মনে হবে যে আমরা নিচের লেয়ারের উপর কাজ করছি। আমাদের প্রয়োজনের উপর নির্ভর করবে আসলে আমরা যে কালারটা ইউজ করছি সেই কালারটা কতটুকু রাখবো। দেন প্রয়োজন পড়লে অপাসিটিরও হ্রাস বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। আমি হ্রাস করি, ভালো দেখা যাচ্ছে না জায়গাটা এমন থাকার কারণে। বলবেন যে আমি শর্টকাটে যে ব্রাশের সাইজটা হ্রাস বৃদ্ধি করছি সেটা শর্টকাট কি কি? অল্টার প্রেস করে মাউসের ডান বাটন প্রেস করে যদি বাম দিকে নেই, তাহলে মাউসের আমাদের যে ব্রাশের সাইজটা ছোট হবে, আর ডান দিকে নিলে বড় হবে। জি, থ্যাংক ইউ। জাস্ট নিচের একটা পার্ট করেছি এবং কালারটা অনেক ডিপ ইমেজের তুলনায় আর একটু লাইট করা যেতে পারতো হয়তো বা।
নিচের পার্টটা আমরা কালার করেছি, এবার আলাদা একটা কালার নিয়ে উপরের পার্টটাও ঠিক এর সাথে ম্যাচ করে কালার করতে হবে, প্রয়োজনের উপর নির্ভর করে। বাট আমরা এখানে যে সেটিংসটা করলাম, এর আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ফিল কালারটাকে ওভারলে বা সফট লাইট দিয়ে দেন ট্রাই করেছিলাম। বাট আমরা এখানটায় কিন্তু ব্লেন্ডিং মুড ইউজ করে কাজটা করলাম। এতে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কাজ না করেও ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে থাকা যে লাইট ইফেক্ট সেটা কিন্তু আমরা ফরগ্রাউন্ড লেয়ারে নিয়ে আসতে পারছি। বাট আমরা যদি শুধুমাত্র একটা সলিড কালার নিতাম এবং শুধুমাত্র সফট লাইট এবং ওভারলে করতাম, তাহলে এই যে লাইট ইফেক্টটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ছিল, এই লেয়ারে থাকা এই লাইট ইফেক্টটা কিন্তু উপরে আসতো না। বিষয়টি কি বোঝা গেল? এই কথাটা আবার একটু বলেন ভাইয়া, লাস্ট দুই একটা কথা। আমরা যদি শুধুমাত্র এখানটায় জাস্ট একটা সলিড কালার লেয়ার নেওয়ার পর একটা সলিড কালার লেয়ার নিলাম, লেয়ার নিয়ে জাস্ট আমরা যদি এখান থেকে ফর এক্সাম্পল এখানে মাল্টিপ্লাই করছি, আমরা এর আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে কালার চেঞ্জিং এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারলে এবং সফট লাইট ব্যবহার করেছিলাম, ওভারলে এবং সফট লাইট ব্যবহার করে দেন জাস্ট ব্রাশ করেছিলাম। আমরা যদি ফর এক্সাম্পল জাস্ট একটু দেখাই, দেখানোর জন্য একটু অফ করে দিয়ে একটা সলিড কালার লেয়ার নিই, রেডি নিলাম ওটার মতো করে একই রকম কালার। ওকে, জাস্ট দেখানোর জন্য, এটা স্মুথ করে ব্রাশ করব না, হ্যাঁ জাস্ট দেখানোর জন্য জাস্ট ব্রাশ করলাম। এন্ড থেকে যদি আমরা সফট লাইট বা ওভারলে করতাম, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারে যে লাইট ইফেক্টটা সেটা সঠিকভাবে আসতে পারবে না। বাট আপনি যদি ব্লেন্ডিং মুড থেকে ব্লেন্ডিং অপশনটা ব্যবহার করেন, এটা এখান থেকে আমরা করলাম, সেটা নিচের যে লাইটিং আছে সেই লাইটিংটাকে এমন ভাবে ফুটিয়ে তুলবে যেন মনে হবে কালারটা একদম রিয়েলিস্টিক। বিষয়টা জি কি ভাইয়া, বোঝা গেল? জি জি। আচ্ছা, কালার চেঞ্জিং এর বিষয়টা কি মানে কারো কোনো কোশ্চেন আছে? এই সেম পদ্ধতিতে কিন্তু আমরা হেয়ার কালারও চেঞ্জ করতে পারি প্রয়োজন পড়লে। এবং আপনারা মেবি ওই ব্ল্যাক ইমেজটাকে কালার করার জন্য এই একটু অন্যরকম কালারই ব্যবহার করি, রেগুলার কালার ব্যবহার না করে। ইনভার্স করে দেওয়ার শর্টকাট কিটা কি? যদি আমি সম্পূর্ণ কালারটাকে গায়েব করে এখান থেকে ব্ল্যাক করলাম, কন্ট্রোল আই। কন্ট্রোল আই, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা এই অংশটাকে যদি মাল্টিপ্লাই করি, ব্রাশ সাইজটাকে বড় করলাম প্রয়োজনের উপর ভিত্তি করে আপনার, দেন আমরা যদি পেইন্ট করি হেয়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন আমাদের প্রয়োজন অনুসারে আমরা অপাসিটি হ্রাস বৃদ্ধি করব। অবশ্যই এই পাশে এজ গুলোর জন্য যদি আমরা ফুল অপাসিটি ব্যবহার করি তাহলে বিষয়টা দেখতে খুবই বাজে লাগবে, দেখেন খুবই বাজে লাগবে। But আমরা যদি সাইডটা থেকে অপাসিটি কমিয়ে দিই এবং ব্রাশ সাইজটাকে ছোট করে ধীরে ধীরে ব্রাশ করি, তাহলে জিনিসটা অতটা বাজে লাগবে না। কাজের কোয়ালিটিকে আপনি যত বাড়াতে চাইবেন তত আপনার কাজের পিছনে সময়টাকে বেশি দিতে হবে। এখন আমি যদি বড় ব্রাশ ব্যবহার করে শর্টকাটে করে ফেলি, দেখি স্কিনের উপর কালারটা কিন্তু পড়ে গেছে। বাট আমি যদি ছোট ব্রাশ ব্যবহার করে ধীরে ধীরে কাজটা করি হেয়ারগুলোর ওপর, তাহলে স্কিনের উপর কালার পড়ার যে প্রবলেমটা এটা কিন্তু অনেকাংশেই থাকবে না। কারণ আমরা ভেতরের দিকে যখন ব্রাশ করবো তখন তো কোনো প্রবলেম নেই, তখন আমরা ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই কাজটা গত মানে এর আগে যে ক্লাসে দেখানো হয়েছে যে কালার চেঞ্জিং এর যে ব্যাপারটা, ঠিক সেম জিনিস। আপনি এখন চাইলে মাল্টিপ্লায়ার জায়গায় ওভারলে বা সফট লাইট স্ক্রিন যেটা প্রয়োজন আমাদের সুবিধা হবে সেটা আমরা ব্যবহার করতে পারি। ওভারলে ঠিক আছে, সফট লাইটটা মেবি বেটার।
ঠিক এটার ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন বোধ করি আমরা, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে লাইটটা আছে সেই লাইটটা আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা আমি এই দুটো একটু অফ করে দিই তাদের সুবিধার্থে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে লাইটটা আছে সেই লাইটটা নিয়ে আসতে পারবো ব্লেন্ডিং অপশন থেকে। লাইট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, খুব সীমিত আকারে। এখানে যেহেতু চুলটা খুব গাঢ় রঙের একটি বস্তু, সেখানে লাইটটা খুব হালকা ভাবে আসছে। আপনি যদি স্ক্রিনের উপরে এই জায়গাটায় তাকান তাহলে একটু দেখতে পাবেন। কালারটা আপনি যদি ভালো লাগছে না, কালারটা চেঞ্জ করে দিন। গুগলে থেকে ইমেজ নিয়ে আসি। ফর এক্সাম্পল এই কালারটা যদি নিতে চাই, যতটা স্মুথ করে আপনি ব্রাশ করতে পারবেন তত চুলের কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। এবং আমরা এখানে জাস্ট একটা লেয়ার নিয়েছি। লিপসের ক্ষেত্রে যেমন দেখেছিলাম কালারটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা দুইটা লেয়ার ব্যবহার করেছিলাম। এক্ষেত্রে দুইটার জায়গায় তিনটা, চারটা, পাঁচটা যে কটা প্রয়োজন পড়বে প্রয়োজনের উপর ভিত্তি করে ব্যবহার করা যেতে পারে। আমরা এখানে আপাতত মানে প্রাইমারি কালারটাকে কমপ্লিট করার জন্য কালারটাকে কমপ্লিট করার জন্য একটা কালার ব্যবহার করছি এবং এই কালারের উপর প্রয়োজন পড়লে আরো কালার অ্যাপ্লাই করা যেতে পারে। লিপস এবং হেয়ার কালার আগে একটা সিস্টেম দেখছিলাম, এখন আরো একটা সিস্টেম দেখলাম চেঞ্জিং এর যে ব্যাপারটা আছে এবং
সাদা কালো ইমেজটাকে যদি আমরা কালার করতে চাই সেক্ষেত্রেও বিষয়টা কি কোনো কোশ্চেন আছে আপনাদের বলেন? ভাইয়া, জি বলেন। এটা কি সলিড কালার দিয়ে করলেন? জি সলিড কালার দিয়ে অ্যাডজাস্টমেন্ট কালার থেকে সলিড কালার নিয়েছিলাম, কিন্তু সলিড কালারটাকে প্রয়োজন অনুসারে হয়তোবা মাল্টিপ্লাই হয়তোবা ওভারলে যেটা আমাদের সুবিধা কাজের সুবিধা হবে সেটা করে নিয়ে দেন আমরা পেইন্ট করব। এবং এখানে আমি জাস্ট একটা লেয়ার ইউজ করেছি, এখানে কালারটাকে একচেটিয়া কালার মনে হচ্ছে, বাট আমরা যখন একাধিক কালার ব্যবহার করবো, ফর এক্সাম্পল এটা একটু অপাসিটি কমিয়ে দিয়ে এর উপরে আরো একটা কালার অ্যাপ্লাই করবো, তখন সেটা দেখতে আরো রিয়েলিস্টিক মনে হবে। জি ভাই, বুঝতে পারছি। গুগল প্রোডাক্ট সরি গুগল বলছি অ্যামাজন প্রোডাক্টের ক্ষেত্রে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজ করছেন, আমি সকলকে হাইলি রিকমেন্ড করব অবশ্যই আপনারা পেন টুল দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। কুইক সিলেকশন টুল বা এই জাতীয় শর্টকাট সিলেকশন টুল ব্যবহার আপাতত করবেন না। জি ভাইয়া। কেননা কেননা এই শর্টকাট সিলেকশন টুল দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন বেশ কিছু প্রবলেম ফেস করতে পারেন। হয়তো কোনো একটা ইমেজের এক সাইডের একটা অংশ খেয়ে গিয়েছে, কোনো একটা জায়গায় স্মুথ হয়নি, ওটা দেখতে খুব বাজে লাগবে। এবং ক্লায়েন্টের যদি পছন্দ না হয়, আপনার প্রোফাইলে যদি একটা নেগেটিভ রিভিউ দেয়, একটা জিনিস মনে রাখবেন, একটা প্রজেক্ট না করলে আপনার কিছু যায় আসে না, বাট আপনার প্রজেক্টে কমপ্লিট করার পর আপনার প্রজেক্ট ক্লায়েন্ট যদি আপনাকে একটা নেগেটিভ রিভিউ দেয়, সেই নেগেটিভ রিভিউটা কিন্তু আপনার প্রোফাইলে সারা জীবন থেকে যাবে। তো নেগেটিভ রিভিউটা খুব ভয়ানক, খেয়াল রাখবেন। এবং একজন তো একটা কথা বলবো আছে, আমি দেখি নাই উনি এখন নাই। আচ্ছা, সেটা হচ্ছে উনি কিছু প্রজেক্টের কাজ মানে বায়ার রিকোয়েস্ট যে ব্যাপারটা আছে সেটা হাতে নিয়ে আমার এর গতকাল রাত্রে মেবি 2:30 বা 3টার সময় মেসেজ করছে, ভাই আমি কি এটা বায়ার রিকোয়েস্ট অফার সেন্ড করব? তো আমি বললাম যে আপনি কোনো বায়ার রিকোয়েস্ট তখনই সেন্ড করবেন যখন আপনি নিজের উপর কনফিডেন্ট থাকবেন যে হ্যাঁ, এখানে বায়ারদের যে রিকোয়ারমেন্টসটা আছে আমি পড়ার পরে বুঝতে পারছি, আমি এই কাজটা কমপ্লিট করতে পারবো এবং প্রফেশনালি কমপ্লিট করতে পারবো। তাহলে কেবল আপনি বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করবেন। আপনার যদি নিজের প্রতি কোনো কনফিউশন থাকে, আপনি প্রয়োজনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেন গুগল অথবা ইউটিউবের ওপরে, যে আদৌ উনি যে কথাটা বলছে বা যে কাজটা বলছে সেটা আপনি করতে পারবেন কিনা আগে ঠিক মতো বুঝবেন। কারণ আপনি যদি কাজ না করতে পারেন, আমি যেটা আবারও বলছি, আপনি যদি কাজ না করতে পারেন কাজ নিয়ে, আর প্রোফাইলে যদি একটা নেগেটিভ রিভিউ আসে, সেটা খুব সাংঘাতিক। আপনার প্রোফাইলকে ফাইবার কিন্তু, যেহেতু আপনাদের ম্যাক্সিমামের প্রোফাইল কিন্তু নতুন প্রোফাইল, ফাইবার নিজে থেকে আপনাদের প্রোফাইল গুলোকে প্রমোট করবে। বাট যদি নেগেটিভ রিভিউ পান, ফাইবার কিন্তু আপনাদের প্রোফাইলকে আর প্রমোট করবে না। আতিয়া তাসনিম আপু, আপনাকে বলছি, আপনি কি ফাইবার ফ্রিল্যান্সার বা অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কমপ্লিট করেছেন বা অ্যাকাউন্ট আছে আপনার অলরেডি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন প্লিজ, যত দ্রুত সম্ভব। মারুফ ভাই, টোটাল বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করেছেন কয়টা?
জি ভাইয়া। কয়টা রিকোয়েস্ট অফার সেন্ড করেছেন? হ্যাঁ, আমার 3টা অফার আসছিল, 4টা অফার আসছিল, এটাতে 3টাতে অফার সেন্ড করছি। ওকে, আর ওই যে আমাকে যেটা স্ক্রিনশট দিয়েছিলেন ওটা দেন নাই তাই তো? না, ওইটাতে দিন। গ্রেট। যে কাজটা মানে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আসলে আপনার না, সেই কাজে অবশ্যই দিবেন না। কেন, অনেক ক্লায়েন্ট আছে আপনাদেরকে কি বলবো, যে আমরা বাংলাদেশিরা অনেক খারাপ ইংলিশ বলি, এটা আমি মানি, বাট আপনি বিশ্বাস করবেন না, এমনও মানুষ আছে যারা আমরা যতটুকু ইংলিশ জানি এর থেকে মানে এর অর্ধেকও জানে না। স্পেশালি স্পেন, ফ্রান্স সহ জার্মানি, এই জাতীয় কিছু দেশ আছে, এদের যে ক্লায়েন্ট গুলো আছে এরা মানে আমরা যতটুকু জানি এতটুকু ইংরেজিও জানে না। তারা বিভিন্ন রকম আবোল তাবোল ইংলিশ বলে। মানে না জানার পেছনে কারণটা আছে, সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশিদের জন্য ইন্টারন্যাশনালি কথা বলতে গেলে কিন্তু ইংলিশ ছাড়া কোনো অপশন নেই। বাট ওদের ক্ষেত্রে কিন্তু স্প্যানিশ ভাষাটা, তারপরে ফরাসি ভাষাটা বা জাপানের টুয়েস ভাষাটা, এই যে ভাষাগুলা কিন্তু গ্লোবালি স্বীকৃত, বিভিন্ন জায়গায় এই ভাষাগুলো ওরা ব্যবহার করে। ওদের কিন্তু আমাদের জন্য ইংলিশটা যতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ ওরা ইংলিশকে মনে করে না। এই কারণে কিন্তু ওরা অনেক আছে ক্লায়েন্ট যারা আপনার সাথে কথা বলতে চাইবে, তারা দেখা যাবে আপনি ইংলিশটা পারেই না। এমন আমি নিজে অনেক ক্লায়েন্টকে ফেস করেছি। সাধারণত এইগুলা ওয়েস্টার্ন মানে আমেরিকান, কানাডিয়ান, ইউকে এই জাতীয় ক্লায়েন্টের ক্ষেত্রে এমনটা হয় না। এটা সাধারণত আপনার স্পেন, ফ্রান্স, দেন পর্তুগাল, জার্মানি, জাপান, চায়না এই জাতীয় কিছু দেশের ক্ষেত্রে এই জাতীয় ক্লায়েন্ট আপনি পাবেন যারা ইংলিশ বোঝে না ঠিক মতো। আপনি হয়তো বা কোনো একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছেন, দিলে আপনার সরাসরি সে বোঝে নাই কি আপনি কি বলছেন, সরাসরি আপনাকে অর্ডার করে বসছে। বাট সে ইংলিশ বুঝুক আর না বুঝুক, তাতে তার নিজের কোনো দোষ সে দেখবে না। আপনি যদি তার কাজটা ঠিক মতো করে দিতে না পারেন, তখন কিন্তু আপনি একটা নেগেটিভ রিভিউ পেতে পারেন। সো আগে কনফার্ম হবেন যে ক্লায়েন্ট আসলে কি বলছে, এবং আপনি তার কথা মতো যা বুঝছেন আদৌ কি সে নিজের সেটাই চাচ্ছে নাকি সেটা চাচ্ছে না। এর ক্ষেত্রে আপনি বলতে পারেন কনভারসেশন অন করার জন্য বা তাকে আপনাকে কন্ট্যাক্ট করার জন্য। যেহেতু সেলাররা ডিরেক্টলি ক্লায়েন্টকে কন্ট্যাক্ট করতে পারে না, ক্লায়েন্টই সেলারদেরকে কন্ট্যাক্ট করবে। তো আপনি যেটা করতে পারেন, ক্লায়েন্টকে বলতে পারেন কন্ট্যাক্ট করার জন্য, সে তখন সে যদি কন্ট্যাক্ট করে তখন আপনি তার সাথে একটা কনভারসেশন করেন যে আসলে আমি আপনার প্রজেক্ট ডিসক্রিপশন পড়ে এই বুঝতে পারছি আপনি কি এটা চাচ্ছেন নাকি নাকি আমি কোনো কিছু ভুল করেছি বা কোনো ডিসক্রিপশন মিস হয়েছে, আপনি এটা তার কাছে জিজ্ঞাসা করতে পারেন। এতে আপনার জন্য সুবিধা হবে যে আসলে তার চাওয়া এবং আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা যতদূর সম্ভব ম্যাচ করে ম্যাচ করে তত এটুকুই ভালো। আচ্ছা, আপনি বলছেন জি একটাও না। আচ্ছা, মেবি আমাদের 7 এবং 8 নাম্বার ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি কাইন্ডলি চেষ্টা করবেন। আর আপনার আপনার ক্ষেত্রে তো মার্কেট প্লেস পরিচিত করার প্রয়োজন পড়বে না, আপনার অলরেডি এক্সপার্ট আছে সাথে। আপনি চেষ্টা করবেন মুস্তাফিজ ভাইয়ের হেল্প নিয়ে কমপ্লিট করে ফেলার জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা। আতিয়া তাসনিম আপনাকে বলছি। ওকে, আপনাদেরকে আমি এখন কিছু কাজ দিব, আপনারা সেই কাজগুলো আমাকে একটু করে দেখাবেন। আচ্ছা, আপনাদের ক্লাস 6টা পর্যন্ত তাই না? আধা ঘন্টা টাইম আছে আর। আচ্ছা, আমি ক্লাসের মধ্যে কাজ দিলাম না, আর আপনাদের কাজগুলো আমি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে দিব। সেই কাজগুলা ওকে ঠিক আছে, আপনার মাইক্রোফোনের প্রবলেম। আমি কাজগুলো যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে দিব, সেই কাজগুলো আপনারা গ্রুপ ওয়াইজ কাজগুলো কমপ্লিট করে ফেসবুক গ্রুপে আপলোড করে দিবেন। আমি এখন ছোট ছোট কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে চলে যাচ্ছি আবার।
ফর এক্সাম্পল এই ইমেজটা যদি আমরা একটু নিই, আচ্ছা আমরা ইরেজ টুলের সাথে পরিচিত অলরেডি, isn't it? Yes. ইরেজ ইরেজ টুলের সাথে আমরা পরিচিত, যে ইরেজ টুল দিয়ে আমরা কোনো কিছু ঘষে ঘষে একটু 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 করে মুছতে পারি। আচ্ছা আপনাদেরকে বলেছিলাম যে ম্যাজিক সিলেকশন টুলটা কাজ করে কালার বেসড, কোনো একটি নির্দিষ্ট কালারকেও সবসময় সিলেক্ট করে। ফর এক্সাম্পল আমরা যদি এই জায়গাটায় ক্লিক করতাম, ও শুধুমাত্র এই কালার বেসড যে অপশন জায়গাটুকু আছে সেটাকে সিলেক্ট করবে, বাকি অংশটুকুকে সিলেক্ট করবে না। আমরা টলারেন্স হ্রাস বৃদ্ধি করার মাধ্যমে এই সিলেকশনের উপরও কিছু নিয়ন্ত্রণ আনতে পারি। ঠিক তেমন এখানে আমাদের আর একটা টুল আছে, যেটা ইরেজ টুলের ক্ষেত্রে ম্যাজিক ইরেজ টুল। এই ইরেজ টুলটাও ঠিক আপনার ম্যাজিক সিলেকশন টুলের মতো কালার বেসড কাজ করে। ফর এক্সাম্পল আমরা যদি এই কালার টুকের উপরে ক্লিক করতাম, এক মিনিট কালার সহ চলে যাচ্ছে, টলারেন্স কমিয়ে দিলাম, বেশি কমানো হয়ে গেছে, একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যেই কালার অংশটুকু আছে ও শুধুমাত্র সেই কালার অংশটুকুকে কেটে নিয়ে যাচ্ছে। ফ্ল্যাশের একটা অংশ কেটে গেছে। এই কালারটার এই কালারটা একেবারে প্রায় সেম, এই কারণে হয়তো ভাই ব্রাশটা এই মুহূর্তে এখানটা মানে যথোপযুক্ত আমরা যে টার্গেটে চাচ্ছি সেটা অ্যাপ্লাই করা যাবে না। একেবারে সেম কালার হওয়ার কারণে কালার সিলেকশন করে এই অংশটুকু কেটে নিয়ে যাচ্ছে। দেখ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ম্যাজিক সিলেকশন টুলটা ঠিক যেভাবে কালার সিলেক্ট করে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে, ঠিক তেমন আমাদের একটা ম্যাজিক ইরেজ টুল আছে, যে ইরেজ টুলটা ব্যবহার করে আমরা কালার বেসড কোনো অবজেক্টকে ডিলিট করে দিতে পারবো। তো এই জাতীয় ইরেজটা কাজ করে সাধারণত সলিড কালারের ক্ষেত্রে। যদি একটা সলিড কালার ব্যবহার করতাম, ফর এক্সাম্পল ক্লায়েন্ট আপনাকে এমন একটা ছবি পাঠাইছে, সেটা একটা জেপিজি ছবি আছে, আপনি আচ্ছা যেটাতে পিএনজি, এটাতে হবে না, এটা রেজলিউশন খুব খারাপ। তাই এটা ওপেন করে দেখি, এটা যদি পিএনজি আছে, এটা পিএনজি, এটা আচ্ছা এটা জেপিজি আছে। এই ইমেজটা আমরা একটু নিই, সলিড কালার ব্যবহার করছি। এমন আমরা ফ্লায়ার ব্রোশার যখন ডিজাইন করব বিভিন্ন ইলাস্ট্রেটর বা বিভিন্ন ফাইলে, তখন দেখা যায় আমাদের বিভিন্ন ইমেজ ট্রান্সপারেন্ট প্রয়োজন হয়। বাট আমরা গুগল থেকে যখন ইমেজ বা কোনো ওয়েবসাইট থেকে যখন ইমেজটা নিব, তখন সেই ইমেজটা সবসময় ট্রান্সপারেন্ট থাকে না। তো কি করবো, সিম্পলি আমাদের এত সিলেকশনের প্রয়োজন পড়বে না, ম্যাজিক ইরেজ টুলটা ক্লিক করলে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা যে সলিড কালারটা আছে সেই কালারটা চলে যাবে। তো এখানে যেটা হচ্ছিল, এই কালারটা গ্লাসের সাইডের কালারটা একেবারে সেম হয়ে যাওয়ার কারণে এই অংশটা একটু জুম করলে দেখতে পাচ্ছেন, সেম হয়ে যাওয়ার কারণে এই ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে সাথে ব্রাশের গ্লাসের কালারটাও চলে যাচ্ছিল। এই ক্ষেত্রে যেহেতু কালার একটু ডিফারেন্ট, সো আমাদের শুধুমাত্র কালারটাই যাচ্ছে। তো যদি প্রয়োজন পড়ে, আর এই কাজটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব স্মুথলি হয়, দেখেন খেয়াল করেন, যদি প্রয়োজন পড়ে আমরা কালার ইরেজ টুলটা বা ম্যাজিক ইরেজ টুলটা ব্যবহার করতে পারি। ভাইয়া এটা স্মুথ হইছে, কিন্তু এটা কি পেন টুলের সমান হইছে? পেন টুলটা বেস্ট, আমি সবসময় যেটা বলি পেন টুলটা অলওয়েজ বেস্ট। পেন টুলের মতো মানে পেন টুলের ক্ষেত্রে আপনি যতটা ইচ্ছা মতো কাজ করতে পারবেন, অন্য কোনো কিছুতে কিন্তু সেটা পারবেন না। পেন টুলটা অলওয়েজ বেস্ট। আর এটা আমরা ব্যবহার করছি, ফর এক্সাম্পল আমরা যদি এখানটায় পেন টুলের কাজটা করতাম, আমরা যদি ব্যাকে যাই, পেন টুলের কাজটা করতাম আমাদের পুরা ইমেজটাকে বাদ করে নিতে হতো। আমি একটু রাফলি করলাম, হ্যাঁ অত সূক্ষ্মভাবে না করে, জাস্ট আপনাদের দেখানোর জন্য।
আমি কিন্তু খুব একটা সূক্ষ্মভাবে করছি না, তাও দেখেন কতখানি টাইম লাগছে। আর আরো সূক্ষ্মভাবে করতে গেলে টাইম কিন্তু আরো অনেক বেশি লাগতো। যদি ফাইবারে কিছু গিগ খুঁজে দেখেন, এমন কিছু গিগও পাবেন যারা গিগের মধ্যে অলরেডি বলে দিচ্ছে যে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুল ব্যবহার করবে। দেন আপনার সিলেকশন হয়ে গেলে, পাথ করা হয়ে গেলে আপনার সেটাকে সিলেকশন করতে হবে, এই সিলেকশনটাকে আবার ইনভার্স করতে হবে, তারপর আপনি ডিলিট করলেন। আমাদের যদি কাজ চলে, এই জিনিসটা তো আপনারা দেখলেন, বাট আমাদের যদি কাজটা চলে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা থাকে, আমরা যদি শর্টকাটে কাজটা করতে পারি, আমরা এই শর্টকাট গুলো এই কারণে ব্যবহার করব, শর্টকাটে যদি আমার কাজটা হয়ে যায় তাহলে তো হলো। আর যদি শর্টকাট না হয়, আমাদের যেমন এই ইমেজটার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমরা যখন এই কালারটা একেবারে সেম থাকার কারণে, আমাদের গ্লাসের একটা অংশ কিন্তু কেটে যাচ্ছিল, একেবারে সেম কালার, জুম করলে দেখা যায় একেবারে সেম কালারটা সেম হওয়ার কারণে গ্লাসের একটা অংশ কেটে যাচ্ছিল। যখন আমরা এই জিনিসটা দিয়ে কাজ করতে পারবো না, তখন আমাদের বাধ্যতামূলক অবশ্যই পেন টুল দিয়ে টেস্ট পাথ করে নিয়ে দেন আমাদের সিলেকশন করতে হবে। বিষয়টা কি বোঝা গেল? স্যার শুধু ওইটুকু অংশ পেন টুল দিয়ে কাটার কোনো বুদ্ধি নাই? বুঝলাম না আপনার কথাটা, আবার বলেন। ওই যে গ্লাসের যে অংশটা কালার সেম, শুধু ওইটুকু হ্যাঁ অংশ সিলেক্ট করে নিয়ে বাকি অংশ আমরা ওই ম্যাজিক ইরেজ টুল দিয়ে রিমুভ করে দেওয়ার কোনো বুদ্ধি নাই? হ্যাঁ, একে বলে বাঙালি, তাই না? হ্যাঁ আছে, কেন থাকবে না? আপনার যদি মনে করেন আপনি এই অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি খুব রাফলি করলাম, হ্যাঁ, গ্লাসের এই অংশটুকু সিলেক্ট করে দিয়েছি। এখন যদি টুল ব্যবহার করি, গ্লাস পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে নাই, গ্লাসটা কিন্তু যা আছে তাই আছে। এটা প্রয়োজনের উপর নির্ভর করে, আসলে আপনি কাজটা কিভাবে করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে। আমরা ওই অংশটুকুকে আগে ডিলিট করলাম যে এই অংশটা যাতে এফেক্টেড না হয়, ওই অংশটুকু আগে রিমুভ করে নেন, দেন পরবর্তী অংশ আর ঝামেলা না করে জাস্ট ম্যাজিক ইরেজ টুলতে ক্লিক করলাম, খুব স্মুথ, হ্যাঁ স্মুথ ভাবেই হয়েছে, স্মুথ ভাবে আমার ডিলিট হয়ে গেছে। ওকে, বাড়তি অংশটা আমরা প্রয়োজন পড়লে, যেমন এখানে কিছু বাড়তি অংশ আছে, প্রয়োজন পড়লে লেসার টুল দিয়ে কেটে দিতে পারবো। প্রয়োজনের উপর নির্ভর করে আপনি আসলে কোন কাজটা কিভাবে করতে চাচ্ছেন। ফটোশপে মানে একটা কথা প্রথম দিন থেকেই বলছি যে আপনি একটা কাজ যে একভাবে করতে পারবেন এমন কোনো কথা নাই, আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি আসলে কোন কাজটা কিভাবে করবেন আর কিভাবে দরকার আপনার। ওকে, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ম্যাজিক ইরেজ টুল। আর একটা ভাইয়া সমস্যা, জি বলেন। বলেন ভাইয়া। আপনি বলেন, আমারটা সমস্যা না, আমারটা অন্য কিছু। সমস্যাটা হইতেছে যে আপনি ইমেজ নিলেন, নেওয়ার পরে এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হইলো না, কিন্তু আমার এখানে যদি ইমেজ নেই, যে কোনো ইমেজ নিলেই স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, আমি ইমেজটাকে আলাদা একটা উইন্ডোতে ওপেন করেছি, আমি কোন ওপেন করা ফাইলের মধ্যে ওপেন করিনি, একটু খেয়াল করবেন। ও আচ্ছা, এই একটা ফাইল ওপেন করা আছে, আমি এই ফাইলের মধ্যে যদি ইমেজটাকে ছেড়ে দিতাম তাহলে সেটা অবশ্যই স্মার্ট অবজেক্ট হতো। ওকে, আমি জি কিন্তু তা করিনি, আমি ইমেজটাকে আলাদাভাবে ওপেন করেছি। আমি এর মাঝে কিন্তু ইমেজটাকে ছাড়িনি, ফটোশপের বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি, অর্থাৎ ইমেজটা কিন্তু বাইরে আলাদাভাবে ওপেন হয়েছে। ওকে, এই কারণে আমার ক্ষেত্রে স্মার্ট অবজেক্টটা হয়নি। আর এক্ষেত্রে যে লকটা থাকবে আপনি দেখবেন এখানে একটা লক থাকবে, ইমেজটাকে যদি কেটে দিই, যেহেতু জেপিজি ইমেজ, একটা লক থাকবে, আপনি জাস্ট ক্লিক করে লকটাকে খুলে নিলে আপনার প্রয়োজন অনুসারে কাজটা করতে পারবেন। আর যদি স্মার্ট অবজেক্ট থাকেও তাহলে তো মানে খুব যে বেশি প্রবলেম তেমনটাও তো না,
আপনার স্মার্ট অবজেক্ট এখানটা নিছেন, আপনি স্মার্ট অবজেক্ট হিসেবে ইমেজটা আসছে, সিম্পলি রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নেন, দ্যাটস ইট, হয়ে গেল, তাই না? ভাইয়া জি বলেন। ভাইয়া যেমন কোন ক্লায়েন্ট আমার বললো একটা পিকচার দিয়ে বা ইমেজ দিয়ে বললো যে কোন রকম পরিবর্তন ছাড়া এর রেজলিউশনটা একটু মানে বাড়াই দিতে, দেখ কেমনে করবো? ওকে, আমরা এই দুটো ইমেজের উপর কাজ করছিলাম মনে পড়ে, একটা 16 MB আর একটা 532 KB বা কিলোবাইট। একটু যদি ইমেজ দুটাকে ওপেন করি, এই যে ইমেজের কোয়ালিটি আর এই যে ইমেজটা আছে, এটার কোয়ালিটি কিন্তু কখনো সেম হবে না। হয়ে গেল এটা, এটা যেখানে সামান্য পরিমাণ জুম করেছি, এটা চাইলে আরো অনেক জুম করা যেতে পারে। ওকে, এখন আমি লো সাইজ যেটা ছিল 532 KB ওইটাকে নিয়ে যাচ্ছি। এটার ক্ষেত্রে আপনার ইমেজের কোয়ালিটিটা যদি ঠিক থাকে, তাহলে আপনি যে পদ্ধতিটার কথা বলছি এটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে ইমেজ সাইজে গিয়ে আপনি দেখবেন রেজুলেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে 72 আছে, 72 পিক্সেল পার ইঞ্চি। আপনি সেটাকে 300 করে দেন, 300 পিক্সেল পার ইঞ্চি। আপনি স্কেলে এটাকে অটোমেটিক রাখতে পারেন, অথবা আপনি যদি চান আমার ইমেজের যে ডিটেলস গুলো আছে বা পিক্সেলের ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো ঠিকঠাক, আপনি অবশ্যই প্রিজার্ভ ডিটেলস ক্লিক করতে পারেন। বাট প্রিজার্ভ ডিটেলস ক্লিক করলে অনেক সময় দেখা যায় ইমেজের উপর অনেক ব্লার বা এরকম নয়েজ চলে আসে। আমি আপাতত প্রিজার্ভ ডিটেলস দিলাম, দিয়ে ওকে দিলাম। ইমেজের কোয়ালিটি আগে থেকে বেটার হয়েছে। আপনি এখানটায় আবারও যান, এখন দেখেন 300 শো করছে। ইমেজ সাইজ আগে ছিল মেবি 300 বা 1000 ছিল মেবি, এখন শো করছে 4167। এখানে ইমেজ সাইজ বৃদ্ধি পেল। আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখবেন ফাইল সাইজও বৃদ্ধি পেয়েছে। স্যাম্পল 2 দেখেন, আগে 500 KB ছিল, এখন 3.60 MB হয়েছে। রিজার্ভ ডিটেল। তবে ইমেজের ডিটেলস এডিট করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভাবে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ডিটেলস এডিট করতে গিয়ে কোথাও যদি ব্লার হয়ে যায়, তখন আপনি বিভিন্ন অংশে, কোনো অংশে ব্লার হয়ে গেছে, কোনো অংশে স্পট পড়েছে, তখন আপনার বিভিন্ন যে এডিট টুলগুলো আপনি কাজ শিখেছেন, এই টুলস গুলো ব্যবহার করে সেগুলোকে আবার আপনাকে নতুন করে কারেকশন করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটু জুম করি, দেখি সাইডের যে লাইট ইফেক্ট আছে, এই লাইট ইফেক্টটা যদি আমরা একটু বার্ন করে দিতে চাই, বার্ন টুল দিয়ে, এটা ব্যাকগ্রাউন্ড আছে, মেবি বার্ন করলে ঝামেলা হবে। আচ্ছা যাই হোক, একটু ট্রাই করি। না, খুব একটা বেশি ঝামেলা হচ্ছে না। যদি একটু ট্রান্সপারেন্ট হতো তাহলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হতো। আমরা একটু ট্রান্সপারেন্ট করে নিই, হ্যাঁ। আমি পুরো ইমেজের উপর কাজ করছি না, সো প্রবলেম নেই। আমি জাস্ট এই অংশটুকু ট্রান্সপারেন্ট করে নিচ্ছি কিভাবে কাজ করছি সেটা দেখানোর জন্য। আমাকে কি কেউ বলতে পারবেন যে আমি এই যে সিলেকশনটা আছে, একটু খেয়াল করেন, আমি জুম করলাম, আমাদের মেইন হেয়ার থেকে কত পিক্সেল দূরে আছে সিলেকশনটা? 4 পিক্সেল মতো। মোটামুটি 2-3 3 বা 4 পিক্সেল দূরে আছে, তাই না? আমরা সিলেকশনটাকে ওইখানটা আনতে পারবো নাকি পারবো না? জি স্যার, পারবো। কি করবো আমাকে একটু আচ্ছা, আমি যাকে বলবো সে বলবেন। খালেদ মাহমুদ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কি আবার স্পিকার প্রবলেম আছে? শুনতে পাচ্ছেন আমাকে খালেদ মাহমুদ ভাই, সুজন ভাই? মারুফ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি।
আচ্ছা, আমি এই পিক্সেলটাকে 3 পিক্সেল ভেতরে আনবো, অর্থাৎ পুরো সিলেকশন যা আছে তাই থাকবে, শুধুমাত্র 3 পিক্সেল ভেতরে ঢুকে যাবে। কিভাবে করবো একটু বলেন আমাকে। এটা ভাই পাতে যায় করতে হবে। পাতে যে করতে হবে, পাত ছাড়া করা যাবে না? পাত ছাড়াও করা যাবে। সেটাই জানতে চাচ্ছিলাম কিভাবে। ভাই সেটা খেয়াল আসতেছে না। নিপন ভাই বলতে পারবেন? নিপন ভাই, আমরা সিলেকশন এরিয়াটা 3 পিক্সেল ভেতরের দিকে নিয়ে আসবো, সম্ভব? কোনো পাথ চেঞ্জ না করেই সম্ভব, মডিফাই করে। হ্যাঁ অবশ্যই মডিফাই করে। শামীম ভাই আপনি একটু, আপনাকে অন্য কেউ যদি না পারে দেন আপনার কাছে আসছে, আমি একটু ট্রাই করছি সবার মনে আছে কিনা, যেহেতু এই টপিকসটা অনেকদিন আগে শেখানো হয়েছে। পিয়াস ভাই বলতে পারবেন? এটা ভাই ওই যে সিলেক্টে গিয়ে ইনভার্সের সিলেক্ট সম্ভাবনা। ও সরি সরি, এটা ঠিক আছে, সিলেক্টে গিয়ে মডিফাই থেকে আপনার ওই কোন তিন কন্ট্রাক্ট। নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, ওকে, ওইটা একটু 3 দিয়ে দেন। কত পিক্সেল ভিতরে আনবো আমরা? 3 3 পিক্সেল, সো 3 দিলাম। হ্যাঁ দেন ওকে। ওকে। আচ্ছা, কন্ট্রাক্টে দিলে ভেতরে আসলো না ও বাইরে গেল? সরি সরি, এটা বাইরে চলে গেছে। এক্সপান্ড। আচ্ছা এক মিনিট, এক মিনিট, হ্যাঁ আচ্ছা এক্সপান্ড দেব, বাট হওয়ার কথা ছিল কন্ট্রাক্ট, এক্ষেত্রে আমাদের এক্সপান্ড দিতে হচ্ছে কেন আমাকে একটু বলতে পারবেন? পিয়াস ভাই আমাকে একটু বলতে পারবেন যে এইখানটায় কিন্তু প্রকৃতপক্ষে কন্ট্রাক্টই দেওয়ার কথা, বাট আমাদের কন্ট্রাক্ট দিলে কাজটা উল্টা হলো, বাট আমরা পরবর্তীতে এক্সপান্ড দিয়ে কাজটা করতে হলো, অর্থাৎ যেটা করার কথা ঠিক তার উল্টা করতে হয়েছে। এই উত্তরটা শামীম ভাই দিবেন আমাকে। শামীম ভাই বলেন, শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? এখানটায় পিয়াস ভাইয়ের কথা অনুসারে কন্ট্রাক্টে কিন্তু কাজটা হওয়ার কথা ছিল, বাট আমাদের এই ক্ষেত্রে একটু উল্টা দেখা গেল, কন্ট্রাক্টের পরিবর্তে এক্সপান্ড দিয়ে কাজটা করতে হলো। কিন্তু কেন? কন্ট্রাক্টেই তো কাজটা হওয়ার কথা ছিল। সিলেকশন ইনভার্স ছিল। থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই। আমরা কিন্তু অবজেক্টকে সিলেক্ট করিনি, আমরা সিলেক্ট করেছিলাম ব্যাকগ্রাউন্ডকে, ঠিক এই কারণে কিন্তু আমাদের মেইন যে সিলেকশনটা ঠিক তার উল্টা ভাবে কাজ করছে। আমরা কিন্তু এই ব্যক্তিকে সিলেক্ট করিনি, আমরা সিলেক্ট করেছিলাম ব্যাকগ্রাউন্ডকে। ওকে, থ্যাংক জি ইউ। বুঝতে পারছি। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, মানে সিলেক্ট কমপ্লিট হয়ে গেলে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বার্ন টুল দিয়ে। বার্ন টুলের কাজটা হচ্ছে আপনার কোনো একটা ইমেজের এডজে যে লাইট পিক্সেল গুলো আছে সেই লাইট পিক্সেল গুলোকে ডার্ক করে দেওয়া। অনেক সময় দেখা যায় এই যেহেতু বিভিন্ন কাজ করার পর বা মাস্কিং করার পর এই ইমেজের সাইডের অংশে কিছু সাদা পিক্সেল রয়ে গিয়েছে, তখন আমরা বার্ন টুল দিয়ে হালকা করে একটু ব্রাশ করে দিলে দেখবেন আপনার সেই অবস্থানটা আগের থেকে বেটার আছে। যাই হোক, আমাদের সিলেকশনটা যেহেতু ম্যাজিক সিলেকশন দিয়ে দিয়েছিলাম, এটা স্মুথ হয়নি ম্যাজিক সিলেকশন দেওয়ার কারণে, এখানে পেন টুল দেওয়া উচিত ছিল। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আর কি, যে সিলেকশন করার পর যদি বাড়তি অংশটা থাকে আমরা বার্ন টুল দিয়ে সেই বাড়তি সাদা পিক্সেল বা লাইট পিক্সেল গুলোকে ইমেজের কোনো পরিবর্তন না করেই ডার্ক করে দিতে পারবো। বিষয়টা কি বোঝা গেল? স্যার একটা কোশ্চেন। জি বলেন। স্যার পেন টুল দিয়ে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, মানুষের চুল বা অন্য কিছু জি, সিলেক্ট করার পরে এটা কাটে দেওয়ার পরে কি আমরা ফেদার দিয়ে এটা মসৃণ করতে পারবো সাইডটা? আসলে ফেদার দিয়ে না, এটা রিফাইন্ড এডজ দিয়ে করতে হয়, বাট আনফরচুনেটলি আমি আমার সফটওয়্যারের ক্ষেত্রে আমি যখনই এই সিস্টেমটাকে অন করতেছি তখনই আমার সফটওয়্যার ক্র্যাশ করতেছে। আমি এটা খেয়াল করে দেখেছি, আমি একটু দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল আমি সিলেক্ট করলাম এই জায়গাটা, মাস্ক করলাম, মাস্ক করলাম, আমি এই কাজটা যখনই করতে যাচ্ছি তখন আমার সফটওয়্যার ক্র্যাশ করতেছে। এটা ব্রাশ করতে হয়।
ওকে, কাজ হচ্ছে কি না ক্র্যাশ করবে আবার? না, হ্যাং হয়নি নি। যাক নাকি হ্যাং হয়েছে? কাটাতে পারতেছি না তো ইমেজ। সেম প্রবলেমটা আমি এর আগেও কয়েকবার ফেস করছি। এই কাজটা করার সময় যেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে মেইন কনসেপ্টটা বলছি। আপনি যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই প্লাস অপশনটা এসে আপনার যখন মাস্ক করলেন, আমার কোনো অংশ আর কাজ করতেছে না, সফটওয়্যার হ্যাং করে গেছে। মাস্ক করলেন, মাস্ক করার পর আপনি এই অংশটা দিয়ে আপনার সিলেকশনটাকে মডিফাই করতে পারবেন। প্রয়োজন পড়লে সিলেকশনটাকে বাড়াবেন, প্রয়োজন পড়লে সিলেকশনটাকে কমাবেন। এবং ব্রাশ সাইজ পরিবর্তন করার মাধ্যমে আপনি যখন হেয়ার গুলা খুব খুব মানে এটাকে কি বলবো, তীক্ষ্ণ বা চিকন টাইপের হেয়ার থাকবে, তখন আপনি ব্রাশ সাইজটাকে ছোট করে দিবেন। ছোট করে দিয়ে সেটাকে সুন্দরভাবে আপনি সিলেকশন করতে পারবেন। বাট আমি পার্সোনালি আমার ল্যাপটপ থেকে এই কাজটা করতে পারতেছি না। আমি যখন এই সাইটে ঢুকতেছি তখন সফটওয়্যার হ্যাং করতেছে। এখন আর কোনোভাবে কোনো অপশনে যাইতে পারতেছে না, কাজ করতেছে না আর। যাই হোক, কাটবে তো, কাটেও না। আমি এই অপশনটা যখন যাচ্ছি তখন সফটওয়্যারটা হ্যাং করছে, বাট আপনাদের ল্যাপটপ একটু ট্রাই করে দেখতে পারেন, হয়তো হ্যাং করবে না। তো এই অপশনটা দিয়ে ব্রাশ করার মাধ্যমে, এটা ব্রাশের মতো আচরণ করবে। আপনি ব্রাশ করার মাধ্যমে আপনি অবশ্যই প্রয়োজন অনুসারে সিলেকশনটাকে হ্রাস বৃদ্ধি করে হেয়ারের যে মানে বাড়তি অংশটা আছে, আমরা দেখা গেল পেন টুল দিয়ে সরাসরি একটু দেখবেন, পেন টুল দিয়ে এই পর্যন্ত ব্রাশ করছি বা সিলেক্ট করছি পাত করে, এই অংশটা আমার সিলেক্ট হচ্ছে না পেন টুলে। আপনি যখন এখানটা এসে মডিফাই এসে ব্রাশ করবেন, তখন ব্রাশ করার সাথে সাথে ওই অংশটাও পেন টুলের যেটা সিলেক্ট হয়নি সেটা সিলেক্ট হয়ে যাবে। সফটওয়্যার কেটে দিতে হবে। তাও তো কাটে না। আচ্ছা যাই হোক, আমি বাদ দিলাম সফটওয়্যারটা, এখন এরকমই থাক পড়ে। ক্লাস টাইম শেষ। তাহলে ভাই আজকে কোনো কাজ দিবেন? জি, আজকে অনেক কাজ হুম দিব। হুম, তাহলে সেন্ড করে দিন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকবেন। আমি ক্লাস টাইমের পরে ঢুকে এখানটায় কাজ দিয়ে দেবো। এখন ক্লাসের মধ্যে আর কোনো কাজ দিচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তাহলে কি ছুটি নাকি? ছুটি দিব অবশ্যই, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আজকের ক্লাসে যে যতটুকু যা করানো হয়েছে এইগুলোর মধ্যে ম্যাক্সিমামই ছিল আপনাদের আগে করানো, বাট নতুন বেশ কিছু টপিকস আমরা কে জয়েন করলেন। আচ্ছা, বেশ কিছু টপিকস আমরা নতুন করে অন্য সিস্টেম, অর্থাৎ আগে যে সিস্টেম শিখেছিলাম সেই সিস্টেমে না করে নতুন সিস্টেমে করার ট্রাই করলাম। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে আসলে কোনো জায়গাটা এই প্রবলেম আছে বা ফেস করছেন বা করতে পারেন নাই। আগামীকাল কিন্তু আমরা ফন্ট অসাটা ইনস্টল করে নেবেন। আগামীকাল কিন্তু আমরা গিফট ডিজাইনে ঢুকবো। বিজনেস কার্ড বা পোস্টার যে কোনো একটা ডিজাইনের মধ্যে সরাসরি ঢুকে যাব, একাধিক ডিজাইন করব। হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া ওই যে ফন্ট আমি ইনস্টল করার পরে সলিড অপশনটা সিলেক্ট করলাম, করার পরে মানে ওই লোগো গুলা কোন জায়গায় থেকে নিয়ে আসবো? জাস্ট লগোর উপর আপনি ক্লিক করবেন, করলে দেখবেন আপনার ওই অংশটা সিলেক্ট হয়ে গিয়েছে। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং আপনার ফটোশপের উপর গিয়ে অবশ্যই ফন্ট অসাম সলিড ক্লিক থাকা মানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে ওটা চলে আসবে। সাবটাইটেল কি ওই গুগল থেকে আনতে হবে? আপনার যেটা দরকার আপনি সেটা অবশ্যই গুগল থেকে আনতে হবে, নাকি আপনি মুখস্থ করবেন? আপনার ফন্টের কোড আছে, হ্যাঁ আপনি চাইলে মুখস্থ করতে পারেন। ফন্টের কোড আছে, প্রত্যেকটা ফন্টের কোড আছে, আপনি যদি মুখস্থ করে রাখতে পারেন আপনি করতে পারেন। ওয়েব ডেভেলপার যারা আছে তাদের ক্ষেত্রে এটা অনেকেই ব্যবহার করেন ওনারা। মেবি FA-FA দেন আবার হাইপেন যদি আপনার ফেসবুক লেখা হয় তাহলে ফেসবুক আইডি আইকনটা চলে আসে। ওয়েব ডেভেলপমেন্টের যারা কাজ করে তারা এই জাতীয় ব্যবহার করেন। বাট আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এত ঝামেলার কোনো দরকার নাই, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তাহলে প্রত্যেকবার ওই গুগলে ঢুকে গুগলে এখান থেকে নয়, কপি করে আমাদের যে
ফন্টসামের ওয়েবসাইটটা আছে, ফন্টসাম চ্যাট শিট, ওইখান থেকে বা চিট শিট সামথিং যাই হোক, ওইখান থেকে ঢুকে আপনি জাস্ট কপি করবেন, দেন পেস্ট করবেন। আচ্ছা, আপনাদের একটা কাজ আমি ক্লাসের মধ্যে এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ? একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নেবেন, সেটা সলিড কালার হতে পারে, আপনার গ্রেডিয়েন্ট হতে পারে, বাট একদম খুব বেশি লাইট মানে উজ্জ্বল কালার, যেমন টকটকে লাল ব্যবহার করছেন এরকম কালার না, অবশ্যই মানে চোখের প্রশান্তি থাকে এমন একটা কালার ব্যবহার করবেন বা কোন একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। দেন আপনি আপনার নিজের নাম লিখবেন, তার নিচে একটা ফোনের আইকন দিয়ে আপনার ফোন নাম্বার লিখবেন, একটা এনভেলপ বা চিঠির খামের আইকন দিয়ে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন। এরকম করে কিছু আপনার কোনো একটা ওয়েবসাইটের যে গ্লোব আইকনটা আছে সেটা দিয়ে আপনার ফাইবারের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা লিখলেন। এরকম করে আপনাদের প্রয়োজন অনুসারে এরকম 4-5টা টপিকস ওই ফন্ট আসাম থেকে আইকন নেন, আইকন নিয়ে তার পাশে আপনার টেক্সটটাকে লেখেন। অবশ্যই একটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনি যখন নিজের টেক্সট লিখতে যাবেন, টেক্সট লেখার জন্য কিন্তু আলাদা করে আপনার টাইপ টুল ক্লিক করে আলাদাভাবে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনি ফন্ট অসমের ভেতরে থাকা অবস্থায় টাইপ করলে আপনার টেক্সট আসার সম্ভাবনা নেই, আর আসলেও আপনি পরবর্তীতে ফন্ট চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যেটা করবেন, ফন্ট অসমের আইকন নেওয়ার সময় ফন্ট অসমের যেটা আছে ওটা ওইভাবেই থাকবে, বাট আপনি আলাদাভাবে যখন আলাদা টেক্সট টাইপ করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল এমডি মনিরুজ্জামান আপনি টাইপ করতে চাচ্ছেন, এমডি মনিরুজ্জামান আপনি লিখে টাইপ করবেন, তখন তার জন্য আলাদা টাইপ টুল অর্থাৎ টাইপের যে আলাদা লেয়ারটা আছে আমরা ফটোশপে পাই, ওটা আলাদাভাবে নিয়ে নেবেন। তাতে আপনার আগের যে আইকনটা আছে সেই আইকনটা এফেক্টেড হবে না, আপনার টেক্সটটা এফেক্টেড হবে না, আলাদা আলাদা থাকবে। দেন লিখে একটা মানে এটাকে আপনি এখন আইডেন্টিটি বলেন বা সামথিং যাই বলেন, গ্রুপে পোস্ট করেন। আর তার সাথে কোনো কাজ যদি দিই আমি ক্লাস শেষে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওকে, আপনি কি বুঝতে পারছেন আসলে আমি কাজটা কি দিলাম? না বুঝতে পারলে বলেন। হ্যাঁ, আবার একটু বলেন। একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নেবেন, সেই ব্যাকগ্রাউন্ডের ওপরে আপনি আপনার নাম লিখলেন একটা ফন্টে, দেন আপনি একটা টেলিফোনের আইকন নিলেন ফন্টসাম থেকে, আইকন নিয়ে তার পাশে আপনার টেলিফোন বা ফোন নাম্বারটা লিখলেন, একটা এনভেলপ সামথিং লাইক আপনার বিজনেস কার্ডের মতো। বিজনেস কার্ডের মতো অনেকটা হবে। আমরা যেহেতু আগামীকাল থেকে ডিজাইনের মধ্যে ঢুকে যাব, তো আপনারা যদি আজকে এই প্র্যাকটিসটা করে আসতে পারেন, দেখবেন কালকে আমাদের কাজে অনেক সুবিধা হচ্ছে, অনেকটাই হ্যাঁ, বিজনেস কার্ডের ভালো মতো। কথা বলছেন। আমি বলছি না আপনারা বিশদভাবে ডিজাইন করেন, বাট আমি চাচ্ছি বেসিকটা আগে মানে যে ফন্টসাম এবং আমরা টেক্সট গুলা যে পাশাপাশি লিখে সাজাতে পারি এইটুকু জাস্ট কমপ্লিট করে আসেন, পারবেন আশা করি। বুঝতে পারছেন আসলে আমি কি করতে বলছি? বুঝতে না পারলে বলেন। পেপার সাইজটা বিজনেস কার্ডের মতো সাইজ হবে নাকি? আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এখন আপনি যদি অনেক ডেসক্রিপশন দিতে চান তাহলে অবশ্যই বিজনেস কার্ড সাইজও হবে না, আর একটু বড় নিতে হবে। যেহেতু এটাকে আমি বিজনেস কার্ড বলছি না, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নো প্রবলেম। নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস হতে পারে। দেন আপনি হয়তো দেখা গেল ফাইবারের লগোটা ব্যবহার করে আপনি ফাইবারের ওয়েবসাইট লিংক, আপনার প্রোফাইল লিংক দিচ্ছেন, ফ্রিল্যান্সার ওয়েবসাইটটার লগো ব্যবহার করে আপনার ফ্রিল্যান্সার প্রোফাইল লিংক দিচ্ছেন, এরকম করে আপনি একটু সাজান, যতগুলো পারেন আপনি, কোনো সমস্যা নেই। ওকে, মনে হয় কারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, লিভ নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই।